ডানে বামে সাংবাদিক নেতৃবৃন্দকে আপনারা চেনেন, ওই জন্য আর নাম বলে সময় নষ্ট করছি না, সবাই চেনেন। আজকে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং আলোচনার বিষয়বস্তু নির্ধারিত গণমাধ্যমে শহীদ জিয়াউর রহমান। আলোচনার পরিধিকে না বাড়িয়ে আমি সংক্ষিপ্তভাবে আমি চেষ্টা করব এটুকুর মধ্যেই থাকতে, এবং এটা আমার জন্য একটা সৌভাগ্য যে আমি এই গণমাধ্যম সংশ্লিষ্ট দায়িত্ব পালন করি, কাজ করি আপনাদের সাথে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণমাধ্যমের ভূমিকা বলা আর ভিন্ন মতকে পৃষ্ঠপোষকতা দানের তার যে বৈশিষ্ট্য, এটাকে আমরা একই পাল্লায় ওজন করতে পারি, এবং এর সাথে সাথেই প্রমাণিত হয় যে তিনি কতটা গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করতেন। একটা উন্নত মানুষের প্রধান পরিচয় তিনি তার চিন্তার ক্ষেত্রে ভিন্ন মতকে সম্মান করেন কিনা, ভিন্ন মতকে তার চিন্তার প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেন কিনা, এবং এই বৈশিষ্ট্যই একটা মানুষকে গণতান্ত্রিক মূল্যবোধের মানুষ হিসাবে প্রমাণ করে। একজন সামরিক কর্মকর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অন্যান্য সকল অবদানের কথা যদি বাদও দেই, তিনি যেভাবে 1971-এর 25শে মার্চ রাত 2টোর সময় বিদ্রোহ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং নিজের পেশাগত জীবনকে তুচ্ছ করে যেভাবে একটি চলমান রাজনৈতিক সংগ্রাম যখন স্থবির হয়ে পড়েছিল তখন তাকে তিনি যুদ্ধে রূপান্তরিত করেছিলেন। তার আগে যুদ্ধ শব্দটা তৎকালীন সময় কোনো নেতা কল্পনাও করতে পারেন নাই, তিনি এটাকে যুদ্ধে পরিণত করেছেন এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আজ আমরা কথা বলেছি। যুদ্ধোত্তর বাংলাদেশে যখন সবচেয়ে সিনিয়র মোস্ট অফিসার হওয়ার পরেও তাকে তার দায়িত্ব দেওয়া হলো না, সেখানেও তিনি যে পেশাগত বৈশিষ্ট্য দেখালেন তার মধ্যেও কিন্তু প্রমাণিত হয় একজন মানুষ কতটা যুক্তিবাদী, কতটা পেশাগতভাবে সচেতন এবং কতটা গণতান্ত্রিক মূল্যবোধ হলে পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায্য নির্দেশকেও স্বাভাবিকভাবে পেশাগতভাবে মেনে নিতে পারেন এবং নিজের জুনিয়র কর্মকর্তার অধীনে তিনি কাজ করতে থাকলেন এবং কোনোদিনও তার জীবনে এ কারণে কোনো আক্রোশ, বিক্ষোভ, কোনো বেফাস মন্তব্যের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। যে বৈশিষ্ট্যের কারণে 1971-এর 25শে মার্চ রাত 2টোর সময় কারো নির্দেশ এবং প্ররোচনা ছাড়াই 36 বছর বয়সের একজন বাঙালি মেজর একটি প্রতিষ্ঠিত সামরিক বৈশিষ্ট্য সম্পন্ন রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন, কেবলমাত্র নিজের সততা, নিজের মূল্যবোধ, নিজের চেতনা, নিজের দেশপ্রেম, সেই বৈশিষ্ট্যই কিন্তু আবার স্বাধীন বাংলাদেশে যখন তিনি বঞ্চিত হন অন্যায়ভাবে, তখন তাকেও পেশাগতভাবে তিনি কিন্তু মেনে নিয়েছেন। ক্রমাগতভাবে তার এই দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা যুদ্ধের মতো ঘোষণা করার তার যে সাহস, তা তৎকালীন সময়কার ক্যান্টনমেন্ট এবং দেশবাসীর মধ্যে এমন একটি ভাবমূর্তি তৈরি করেছে যেই ভাবমূর্তি তাকে 7ই নভেম্বরে আবার সংকটকালীন সময়ের সমাধানের পুরুষ হিসাবে হাজির করেছে। যারা ইতিহাস সম্পর্কে আপনারা অবগত তারা নিশ্চয়ই জানেন 25শে মার্চের রাত 2টোর সময়ও তিনি যুদ্ধ ঘোষণা না করলে যুদ্ধ হয় না, দিক নির্দেশনাবিহীন থাকে জাতি। 7ই নভেম্বরেও তিনি যদি সিপাহী জনতা তাকে বের করে না আনেন তখন নৈরাজ্যপূর্ণ ক্যান্টনমেন্ট এবং দেশও কিন্তু প্রশান্তির ছায়া লাগে না। এখানেই থেমে থাকেনি জিয়াউর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উপস্থিতি এবং সেখানে তার সঙ্গে অসম্মানজনক আচরণকে যেভাবে তিনি রাষ্ট্রনায়কের মতো মেনে নিয়েছেন, হজম করেছেন, তিনি যেভাবে গণতান্ত্রিক মূল্যবোধের উপরে ভর করে দেশের সমস্ত ধরনের ভিন্ন মতকে মঞ্চ তৈরি করে দিয়েছেন সমালোচনা করার জন্য,
বঞ্চিত রাজনৈতিক দলগুলিকে যেভাবে তিনি রাজনীতির মঞ্চে নিয়ে এসেছেন গঠনমূলক তর্ক বিতর্ক করার জন্য, কবর দেওয়া পার্লামেন্টকে নতুন করে জীবন দিয়েছেন, পার্লামেন্টারি পলিটিক্সকে পঞ্চম সংশোধনী করে চতুর্থ সংশোধনীর সমস্ত ধরনের বেড়াজালকে খান খান করে ভেঙে দিয়েছেন। এই সমস্ত কিছুর মধ্যেই যে বিষয়টি বেরিয়ে আসে তা হলো ভিন্ন মতকে সম্মান করা, ভিন্ন মতের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপাদানকে খুঁজে বের করা এবং সকলে মিলে বহুমাত্রিক চিন্তার মধ্য দিয়েই উন্নয়নের নতুন গতিকে নির্ধারণ করা। একজন সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার এই মনোজগতই তাকে প্রমাণ করেছে তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যত না ছিলেন রাষ্ট্রপতি, যত না ছিলেন রাজনৈতিক নেতা, যত না ছিলেন সামরিক নেতা, যত না ছিলেন সরকার প্রধান, তা সব কিছু ছাপিয়ে গিয়েছে তার সেই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং চর্চার কারণে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে গণমাধ্যম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং চর্চা। পৃথিবীর কোন রাষ্ট্রনায়কই জননন্দিত হতে পারেন না তিনি যদি গণমাধ্যমের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গিকে চর্চা করতে না পারেন। রাষ্ট্রকে যদি স্বাধীন গণমাধ্যম এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার কাজে পৃষ্ঠপোষকতার দায়িত্বে না আনা যায় এবং রাষ্ট্র যদি ওই রাষ্ট্রনায়কের নেতৃত্বে গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষকে রূপান্তরিত না হয়, তাহলে অন্য যত গুণই থাকুক না কেন তার পক্ষে রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব হতে পারে না। শহীদ জিয়া রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। অবকাঠামোগত এই উন্নয়ন আলোচনাগুলিতে আমি যাব না, কয়টা প্রস্তাব করছেন, কি করছেন, কত টাকা দিয়েছেন, এটি প্রধান ব্যাপার নয়। প্রধান বিষয় হচ্ছে যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। গণমাধ্যম সম্পর্কে শহীদ জিয়ার সমস্ত কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গেলে আরো অনেক সময় লাগবে, কিন্তু আমি সংক্ষিপ্ত আলোচনায় বিনয়ের সঙ্গে আপনাদের সকলের জানা তথ্যগুলিকেই শুধু এতটুকু বলে শেষ করব। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে, কারণ গণমাধ্যম চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং 1975-এর 16 জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা এই প্রশ্ন ইতিহাসে আছে। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণমাধ্যম এবং শহীদ জিয়াউর রহমান এই প্রসঙ্গে এতটুকুই আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ।